আমাকে শোনা যাচ্ছে কি? জি স্যার। জি স্যার। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। তোমরা আজকে যারা এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি 27 জন যুক্ত হয়েছে, সবাইকে শুরুতে আমি স্বাগত জানাচ্ছি। বেসিক্যালি আজকে আমরা একটা নতুন কি বলে যে ক্লাস, আমরা নতুন ধাঁচের নতুন টাইপের একটা ক্লাস শুরু করতে যাচ্ছি এবং এই ক্লাসটা আমার বিশ্বাস যে তোমাদের অনেক উপকারে আসবে। কেমন? আচ্ছা, আমি প্রথমেই তোমাদের যেটা বলবো যে উত্তর, তোমরা তো ভিডিওতে আসতে চাচ্ছ না, অনেকেই হয়তো নেটের সমস্যা আছে অথবা বাড়িতে ওইরকম পরিবেশে নেই। যাদের সুযোগ আছে তারা ভিডিওতে চলে আসো, যাদের সুযোগ নেই অন্তত যদি কথা বলার সময়ে যদি তুমি ভিডিওতে আসতে পারো তাহলে ভালো হবে, যেহেতু এটা অন্যরাও আমাদেরকে দেখবে, স্কুলের অভিভাবকরা দেখবেন, আরো বাংলাদেশের বিভিন্ন পেজে এটা যাবে, তারাও তোমাদেরকে দেখবেন। সুতরাং সুযোগ থাকলে আমন্ত্রণ জানাবো ভিডিওতে আসার। আচ্ছা, যাই হোক, আজকে আমরা যে ক্লাসটি করব সেটি তোমাদের অলরেডি তোমরা ইউ হ্যাভ নোটিসড যে আজকে আমরা একটা বোর্ড প্রশ্ন, একটা বোর্ডের নমুনা প্রশ্ন নিয়ে আমরা সলভ মূলক বা সমাধানমূলক একটা ক্লাস করব। এই ক্লাসটি তোমাদেরকে অনেক অস্পষ্ট বিষয়গুলোকে স্পষ্ট করে করে ফেলবে আর কি। তো যাই হোক, আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাব হচ্ছে স্ক্রিন শেয়ারে। আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ? স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, কেউ একজন আমাকে পড়ে শোনাও তো, কি দেখতে পাচ্ছ? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের বাংলা বোর্ড প্রশ্নের সমাধান ক্লাসে সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা, স্বাগত। ওকে, অনেক অনেক ধন্যবাদ, তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক, আমরা পরিচয়টা আর দরকার নাই দেওয়ার, মোটামুটি সবাই চেনো আমাকে। আমরা এই যে একটি প্রশ্ন এসছে, গদ্যাংশের এখানে আরো কতগুলো কথা লেখা থাকে, হ্যাঁ, জিনিসটা যেটা এখানে ওইভাবে লেখা নেই আর কি। তো যাই হোক, তো এখানে প্রশ্নটা দেখা যাচ্ছে তো না? একজন ছেলে, কেউ একজন, একটু আলম তুমি একটু প্রশ্নটা আমাদেরকে একটু পড়ে শোনাও। জি স্যার। বিকেলবেলা বন্ধুদের নিয়ে ফুটবল খেলছিল সাকিব। হঠাৎ তারা দেখে মাঠের এক প্রান্তে নর্দমায় একটি কুকুরছানা হাবুডুবু খাচ্ছে। প্রাণপণ চেষ্টা করছে নর্দমা থেকে উপরে উঠার। সাকিবরা সবাই মিলে ছানাটিকে তুলে পরিষ্কার করে। সাকিব পরম স্নেহে ছানাটিকে একটি শুকনো কাপড়ে জড়িয়ে বাড়িতে নিয়ে আসে। মৃতপ্রায় কুকুরছানাটি যেন প্রাণ ফিরে পায়। সাকিব তার নাম দেয় ডন। কিন্তু বাড়ির কাজের লোক আইনাল মিয়া ছানাটিকে খেতে দিতে, পরিষ্কার করতে ভীষণ বিরক্ত। মাঝে মাঝে তার ইচ্ছে হয় ছানাটিকে দূরে কোথাও ফেলে দিয়ে আসতে। আজ সাকিব বিশ্ববিদ্যালয়ে পড়ছে, আর ডনকে মনে হয় তাদের পরিবারেরই একজন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আলমকে। দেখো, আমি কিন্তু টেকনিক্যাল কারণেই আমি এখানে যে 4টা প্রশ্ন দেওয়া থাকে না, আমি এই 4টা প্রশ্নকে হাইড করে রেখেছি। হ্যাঁ, কারণটা হচ্ছে যে একজন শিক্ষার্থীর এই যোগ্যতাটা অর্জন করা উচিত যে একটি স্টিম দেখে বুঝতে পারার কথা যে এটি কোন গল্প বা কোন কবিতা থেকে চয়ন করা হয়েছে। যদি সে এই যোগ্যতাটা অর্জন করতে না পারে তাহলে বুঝবো যে তার মাঝে কিছুটা হলেও দুর্বলতা আছে। কেমন? আচ্ছা, আলম বাদে অন্য কেউ একজন বলো তো, এইটা তোমার কাছে কি মনে হয় যে এটি কোন গল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ উদ্দীপক? অতিথি স্মৃতি। ভেরি গুড, সবাই পাচ্ছে। ভেরি গুড, অতিথি স্মৃতি। অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এখানে এখন যেই কাজটা করতে হয়, আমাকে কেউ একজন বলো, আমি ওপেন করে দিচ্ছি যে এই অতিথি স্মৃতি যে আছে এখানে তুমি কি দেখে বুঝলা? পশুর প্রতি ভালোবাসা। পশুর প্রতি ভালোবাসা, এইটুকুতেই বোঝা গেল অতিথি স্মৃতি, তাই না? এখানে এখানে কিন্তু 4.5টা লাইন আছে, 4.5 লাইন আছে।
হ্যাঁ, উদ্দীপকগুলো আরো ছোট ছোট হয়। হ্যাঁ, কোন উদ্দীপক ডায়াগ্রাম হয়, কোন উদ্দীপক ছক হতে পারে, কোন উদ্দীপক ছবি হতে পারে। এখানে 5.5 লাইনের মধ্যে কিন্তু তোমার অতিথি স্মৃতির কিছু মেসেজ থাকা লাগবে, যেই মেসেজটার আলোকেই তুমি অনুধাবন, প্রয়োগ এগুলো লিখবে। অর্থাৎ এখানে এই সৃজনশীল প্রশ্নটাতে গ এবং ঘয়ের যে উত্তরটা, অবশ্যই তোমাকে উদ্দীপকের হেল্প নিতে হবে। এরপরে তোমাকে অভিযোজন করে দেখাতে হবে বইয়ের সাথে যে এখানের সাথে এখানের মিল। ক এবং ক্ষয়ের সাথে কিন্তু এখানে কোনো মিল নাই, তাই না? আচ্ছা, তাহলে আমি একটু আগে এই উদ্দীপকটা তোমাদের একটু বিশ্লেষণ করে দেখাই যে কোন অংশগুলো এই জায়গাটাতে কি বলে যে প্রতিফলিত হয়েছে। তার মানে একটি কুকুর ছানা, আমরা জানি অতিথি স্মৃতিতে কি ছিল, একটি কুকুর ছিল। এখানে বিড়াল ছানা হলেও কিন্তু উদ্দীপকের সাথে সামঞ্জস্য হইতো কোন দিক থেকে? প্রাণী বা পশুর দিক পশু থেকে। থাকার দিক দিয়ে। জি, ওকে। এরপরে দেখো যে এই যে হাবুডুবু খাচ্ছে, প্রাণপণ চেষ্টা করছে নর্দমা থেকে উপরে উঠে আসার, এর সাথে কিন্তু আমার ন্যূনতম মিল নাই। কেমন? সাকিবরা সবাই মিলে ছানাটাকে তুলে পরিষ্কার করলো, এই পরিষ্কার করার সাথে কিন্তু এই অতিথি স্মৃতির ডাইরেক্ট কোনো মিল নাই। আছে একটা, তোমরা প্রথমেই বলেছো যে প্রাণীর প্রতি ভালোবাসা, এইটুকু হয়তো আছে, কিন্তু ডাইরেক্ট কোনো মিল নাই। সাকিব পরম স্নেহে ছানাটাকে একটি শুকনো কাপড়ে জড়িয়ে বাড়িতে নিয়ে আসে, দেখো তো তোমার গল্পের সাথে এখানে ডাইরেক্ট কোনো মিল আছে? নো স্যার। আছে, একটু আছে। হ্যাঁ, ও ওই যে যখন স্যার বাইরে ইয়েস, হাঁটতে যাওয়ার সময় রাতে স্যার ফিরে Yes, sir, মিল আছে। ভেরি গুড, এই জায়গাটুকু তো কিন্তু মিল আছে। ও যখন বাইরে যায় তখন তাকে কি করলো? ওকে বললো যে তুই আমার অতিথি পিছু ধরে হবি, আসে। আমার সাথে যাবি বলেছিল না কুকুরটাকে। এইটার জি সাথে স্যার। কি বাড়িতে নিয়ে আসার একটা কিন্তু মিল আছে। এরপরে Yes, দেখো মৃতপ্রায় কুকুর ছানাটি যেন প্রাণ ফিরে পায়, এর সাথে কোনো ওখানে কিন্তু মিল নাই। ধরে নাও যে সাকিব তার নাম দেয় ডন, এটার সাথে মিল আছে? নো স্যার, নাম দেয়নি। না, নাম না দিক, তার একটা উপাধি দিয়েছিল। তা অতিথি। চাকরদের বলেছিল যে সে কিন্তু কি আমার অতিথি, তাকে তোমরা খেতে দিও। হ্যাঁ, তারপরে কি আছে যে বাড়ির লোকজন আইনাল মিয়া ছানাটাকে খেতে দিতে এবং পরিষ্কার করতে ভীষণ বিরক্ত, এইটার সাথে কিন্তু মিল আছে। কি মিল আছে বলো তো? yes, স্যার বাগানের মালিক। sir, করতো, খেতে দিত না, স্যার জ্বালাতো, পাশের বিরক্ত। বাগানের চাকরা মালিক ছিল। বাগানের মালিক। সবাই কিন্তু কি ছিল? ত্যক্ত বিরক্ত মালকিন। ছিল, তাই না? জি হ্যাঁ, স্যার। আচ্ছা। এরপরে মাঝে মাঝে ইচ্ছে হয়, তার ইচ্ছে হয়, কার ইচ্ছে হয় এখানে? আইনাল মিয়ার কিন্তু ছানাটিকে দূরে কোথাও ফেলে দিয়ে আসতে। এখানের সাথে কি মিল আছে? ও যে বাড়ির স্যার চাকর এখানে বাকররা জি স্যার। সবাই স্যার কি ওরা করতো? তাড়িয়ে দেন। মেরে তাড়াইতো। হ্যাঁ, এবং তা মারধর করতো, বের করে মারধর দিত। করতো। এই জন্য আমরা এক জায়গায় দেখি যে কি দরজা খোলার শব্দ শুনলে অতিথি কি করতো? পলায়ন করতো। পালিয়ে যেত। হ্যাঁ, তাহলে এই যে এরপরে আর দেখো, আজ সাকিব বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তার ডনকে তার মনে হয় তার পরিবারেরই একজন, এটার সাথে কিন্তু আমার গল্পের ন্যূনতম মিল নাই, তাই না? Yes, sir. আচ্ছা, জি স্যার। আমার এই উদ্দীপকের যে আন্ডারলাইন করা আছে যে লাইনগুলো, সেগুলোই হচ্ছে কি আমার এই উদ্দীপকের চমক অংশ, এগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ। আমি এগুলোকে বেস করেই কিন্তু গ এবং ঘয়ের উত্তরগুলো আমি লিখব। ঠিক আছে? তাহলে জি স্যার। সবচাইতে যেটা মজার কথা হলো যে তোমরা সবাই বলতে পেরেছো উদ্দীপক দেখেই। আমরা অনেক বাচ্চারা আছে যারা উদ্দীপক পড়ে ডিসিশন নিতে পারে না যে এটা কোন গল্পের হতে পারে। তখন কি করে? তখন ওই গ এবং ঘয়ের দিকে তাকায়। গ এবং ঘয়ে কি থাকবে? গল্প কবিতার নাম থাকেই। সুতরাং তখন ধরে নেয় যে হ্যাঁ, এইটা অমুক জায়গা থেকে নেওয়া হয়েছে। তো যাই হোক, আমার কাছে যেটা মনে হয় যে এই যে তোমরা এখানে যেই অংশগুলো দেখছো যে আমরা লাল কালি দিয়ে হাইলাইট করেছি, এখান থেকেই কিন্তু তোমার প্রশ্নগুলো থাকবে। এখন আমরা প্রশ্নে চলে যাই। 1 নম্বর প্রশ্ন দেখো, দেওঘরে বেড়াতে আসা পীড়িতদের মধ্যে কাদের সংখ্যাই বেশি ছিল? কে বলতে পারবে? আর নারীদের সংখ্যা, স্যার মধ্যবিত্ত মহিলাদের সংখ্যা বেশি ছিল। মধ্যবিত্ত মহিলা। আর স্যার কে স্যার বলতে পারবে আরো বৃদ্ধ, কনক্রিট? স্যার মেয়েদের সংখ্যা বেশি। আর কে বলতে পারবে স্যার একদম? বৃদ্ধ, নো, বৃদ্ধ ছিল না। মেয়েদের সংখ্যা স্যার গৃহস্থ, স্যার গৃহস্থ ঘরের মেয়েদের। হ্যাঁ, এইখানে কনক্রিট জবাবটা হবে কি? মধ্যবিত্ত
গৃহস্থ মেয়েদের সংখ্যা, মহিলা না কিন্তু। কেমন? আচ্ছা, তাহলে মোটামুটি এইটা আমরা কি করব, এই যে ক এর উত্তরটা আমরা এটা জাস্ট একটা সেন্টেন্সে লিখে দেব, এবং এই উত্তরটা লেখার নিয়ম হচ্ছে আমি প্রশ্নটা রিপিট করে উত্তরটা লিখে দিব, যাতে আমার এক্সামিনার পড়েই বুঝতে পারে। তাহলে আমরা লিখব, দেওঘরে বেড়াতে আসা পীড়িতদের মধ্যে মধ্যবিত্ত গৃহস্থ ঘরের মেয়েদের সংখ্যাই বেশি ছিল। ক্লিয়ার? এক পেয়ে গেলাম আমি। আচ্ছা, এখন কেউ যদি এরকম লেখে যে মধ্যবিত্ত গৃহস্থ ঘরের মেয়ে, এই উত্তরটি বিতর্কিত, এখানে প্রশ্নবিদ্ধ হবা তুমি, কোন কোন এক্সামিনার নাম্বার দিবে, কোন কোন এক্সাম নাম্বার কেটে দিবে। সুতরাং আমার বিতর্কিত কোনো সিস্টেমে যাওয়ার দরকার নাই। আমি বলি না যে এক কথায় লিখলে নাম্বার দিবে না, কিন্তু এটি বিতর্কিত একটি অপশন, এই অপশনে এই পথে আমরা হাঁটবই না। আমি জানি যে এই পথটাতে কাঁটা আছে, আমি কেন যাব? আমার তো পরিষ্কার রাস্তা আছে, আমি পরিষ্কার রাস্তা দিয়ে হাঁটবো। সুতরাং সহজ কথা হচ্ছে আমরা এখানে লিখব, দেওঘরে বেড়াতে আসা পীড়িতদের মধ্যে মধ্যবিত্ত গৃহস্থ মেয়েদের সংখ্যা বেশি ছিল। ক্লিয়ার কথাটা? আচ্ছা, জি স্যার। এইবার দুইবার দেখো, দুই, আতিথ্যের মর্যাদা লঙ্ঘন বলতে কি বোঝানো হয়েছে? কি বলবে এটা? জ্ঞানটা কি বলবে? জ্ঞান। স্যার আমি বলবো। হ্যাঁ বলো। স্যার এখানে আমরা বলবো যে আতিথ্যের মর্যাদা লঙ্ঘন বলতে পর্যাপ্ত সময় স্যার বেশি সময় অবস্থান করাকে। গুড, ভেরি গুড। আমি একটু গুছিয়ে বলি, আতিথ্যের মর্যাদা লঙ্ঘন বলতে এখানে অতিথির মাত্রাতিরিক্ত বা অধিক সময় অবস্থান করাকে বোঝানো হয়েছে। কেমন? তার মানে কি, অতিথির মর্যাদা তখনই থাকে যে একদিন দুদিন থাকে, একদিন এক বেলা। এখন তুমি কারো বাড়ি বেড়াতে গেলা, দেখবা যে তুমি 7 দিন ধরে থাকছো। ওই ভদ্রলোক প্রথম 1-2 দিন তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বললেও 3-4 দিন পরে কিন্তু কথার মিষ্টতা কমে যাবে, খাওয়ার মান কমে যাবে। প্রথম দিন হয়তো যদি খাওয়ার আইটেম দিত 10 প্রকারের, ষষ্ঠ বা চতুর্থতম দিনে দেখবা 2 প্রকার আছে। অনেক সময় দেখবা যে দুপুরের খাবার রাতে দিয়ে চালিয়ে দিচ্ছে, কত রান্না করবে? সুতরাং এই জিনিসটা বোঝানো হয়েছে। এখন তুমি অনুধাবন কি লিখবা? অনুধাবন স্যার অতিথি স্মৃতি গল্পে লেখক শুধুই কি আলম বলবে, আর কেউ বলতে পারবে না? 28 জন ছেলে আছে এখানে। তন্ময় বলো, তন্ময়, তাসদিক আহমেদ তন্ময়। তন্ময় আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা, সম্ভবত শুনতে পাচ্ছি কিনা জানি না, বা তন্ময় যদি না জানো, না পারো উত্তরটা, তাহলে পাস বলবা। ওহি বলো, ওহি। জি স্যার। মাইক্রোফোনটা আনমিউট করো, করে বলো যে আতিথ্যের মর্যাদা লঙ্ঘন বলতে কি বোঝানো হয়েছে, এর অনুধাবন অংশটুকু বলো তুমি। পারবা না? স্যার অতিথির স্মৃতি গল্পে লেখক তার শারীরিক ত্রুটি সারানোর জন্য দেওঘরে গিয়েছিলেন। সেখানে তার এক পরিচয় হয় একটি মানবেতর প্রাণী কুকুরের সাথে। তিনি সেই কুকুরটিকে একজন অতিথির মতোই সে মর্যাদা প্রদান করেন, এবং তিনি তাকে নিজের বাড়িতে অতিথি হিসেবে খাবার প্রদানের জন্য তার চাকরদের বলেন। কিন্তু তাদের বাড়তি খাবারের একটি বড় অংশীদার ছিল সেই বাগানের মালি। সেই বাগানের মালিটির ভয়ে কুকুরটি প্রায়ই আসতে পারতো না। কিন্তু কুকুরটি যখন আসতো তখন সে একদিন লেখক দেখেন যে কুকুরটি যখন এসেছে তখন সে খেয়ে সেখানে বিকেল বেলা পথের ধারে বসে থেকে গেছে। তাহলে আতিথ্যের মর্যাদা লঙ্ঘনের কি বুঝাইলো এখানে? মূল কথাই তো আসলো না। আচ্ছা, স্যার কাহিনী বেশি আরেকটু, হ্যাঁ কাহিনী ও একটু লম্বা করে ফেলেছে, কিন্তু মূল জায়গায় যেতে পারবে। কে আর একটু শর্টকাট সুন্দর করে বলতে পারবে? কে পারবে? নাদিব বলতে পারবা? বলো তো। স্যার চেষ্টা করি। হ্যাঁ, স্যার অতিথি স্মৃতি গল্পে লেখক একটি মানবেতর প্রাণী কুকুরের সঙ্গে দেখা করে, তো তাকে সে বাড়িতে খাওয়ানোর জন্য নিয়ে আসে। তো বাড়িতে খাওয়ানোর পরেও সে উঠানে বসেই অনেকক্ষণ ধরে
রেস্ট মানে অনেকক্ষণ ধরে বিশ্রাম নিত, এজন্য হচ্ছে তার অতিথির মর্যাদা এভাবে সে লঙ্ঘন করে। আচ্ছা, গুড গুড, তুমিও চলে গেছো। আমি খুব সহজ করে বলি, আমরা অত দূর যাব না। আমরা বলবো যে দেওঘরে অবস্থানকালীন লেখকের সাথে একটি কুকুরের সখ্যতা গড়ে উঠেছিল এবং সেই কুকুরটিকে তার থাকার জায়গায় বা বাড়িতে খাওয়ার বন্দোবস্ত করেছিল এবং সেখানে মালিরা তাকে অবজ্ঞা করলেও সে সেই বাড়িতে থাকতো এবং খেত, শুয়ে থাকতো। বৈকালিক দৃশ্যে তার শুয়ে থাকাটাকে লেখকের দৃষ্টিতে আতিথ্যের মর্যাদা লঙ্ঘন বুঝিয়েছে। ব্যাস, ক্লিয়ার। মারছে, পিটছে, কাটছে, হ্যাঁ, তারপরও সে কি করছে? ওই বারান্দাতেই শুয়ে থাকছে, ওইখানেই অপেক্ষা করছে। হ্যাঁ, এই যে একটা দৃশ্য, তখন লেখক এই ভাবনাটা বলেছে, দেখ যে তার আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে এখনো কি করছে, এখানে অবস্থান করছে। বিষয়টা আসলে এরকম। এইবার আমাদের মূল প্রশ্ন, যেগুলোতে আমাদের বাচ্চারা কি করে, কনফিউশনের মধ্যে পড়ে যায়। এখন আমরা এখানে হাসনারা সেলিনা একটা অ্যাকাউন্ট থেকে, তোমার নাম কি? শাহরিয়ার সিদ্দিক সাইদ স্যার। তুমি কোন স্কুল? ল্যাবরেটরি স্যার। আচ্ছা গভর্নমেন্ট। আচ্ছা, তুমি কোন শাখায় আছো? ক শাখায়? বি শাখাতে? খ শাখায় না? আচ্ছা, উদ্দীপকের আইনাল মিয়ার মাধ্যমে অতিথির স্মৃতি গল্পের যে দিকটি ইঙ্গিত দেওয়া হয়েছে তা ব্যাখ্যা করো। তুমি কি এই যে গ নাম্বারের একটা জ্ঞানমূলক জবাব হবে, তুমি কি জ্ঞানমূলক উত্তরটা বলতে পারবা? জি স্যার। বলো চেষ্টা করছি। বলো স্যার, উদ্দীপকের আইনাল মিয়ার মাধ্যমে না, এটা বলবে ওই যে বলবে। তোমার নাম কি বললা তুমি? হোসনারা সেলিনা অ্যাকাউন্ট থেকে। স্যার, তুমি অ্যাকাউন্ট নাম রিনেম করো না বাবা, নামটা রিনেম করে নিবা। হ্যাঁ, বলো। উদ্দীপকের আইনাল মিয়ার মাধ্যমে অতিথি স্মৃতি গল্পের যে দিকটির ইঙ্গিত দেওয়া হয়েছে তা ব্যাখ্যা করো। এটার জ্ঞান কি হবে? আচ্ছা, রিয়াদুস সালিহিন বলতে পারবা? রিফাত শাহরিয়ার মাহি বলতে পারবা? মাহি। হিমেল? বলবো না। কে? আলম। না, তুমি না, তোমাকে এখন চান্স দেবো না আমি, তুমি আর একটু পরে। হিমেল বলতে পারবা? রাফি? অদ্বিতীয় বলতে পারবা? চাকরদের ব্যবহারটি ইঙ্গিত হয়েছে। এখানে তো চাকরদের। আচ্ছা, কোন দিকটি বলেছে, কোন দিকটি? আদনান বলতে পারবা? আদনান? চাকরদের ব্যবহারের দিকটি। কে বলতে পারবা এখানে? কে বলবা? হ্যাঁ, আমি বলতে পারবো। স্যার, কানন। নিরীহ ওয়েট, কানন বলো। যারা একবারও বলেনি তারা কেন? কানন। কারণ স্যার সে ওই ছানা। আরে কানন। মুনতাসির বলো, মুনতাসির। বলে না। হ্যাঁ বলো, নাদিব বলো। স্যার, নিরীহ প্রাণীর প্রতি নির্যাতন আর নির্মমতার প্রকাশ পায়। এই তো একটা সুন্দর একটা উত্তর। তোমরা এতগুলো বাচ্চা, 27 জন বাচ্চা লাভিটি স্কুলে, তোমরা যদি এই উত্তরটা বলতে এত কষ্ট হয়, আমি কতগুলো নাম বললাম, হ্যাঁ, একটা বাচ্চাও রেসপন্স করতে পারলাম না, এটা তো দুঃখজনক। সহজ কথা হচ্ছে এই যে আমাদের নাদিব যেটা বলেছে, আমি আর একটু ঘুরিয়ে বলবো ওর কথাটাই, ওর একটা উত্তরটা ঠিক হয়েছে। এই যে দেখো, তাহলে এখানে আইনাল মিয়ার ভূমিকা কি ছিল? ওকে খেতে দিতে সে পছন্দ করেনি, পরিষ্কার করতে তার বিরক্ত লেগেছে, এমনকি তার ইচ্ছে হয়েছিল তাকে একদম বাড়ি ছাড়া করবে, দূরে গিয়ে কোথাও ফেলে দিয়ে আসবে। কেমন? এখানে অমানবিক ব্যবহারের। হ্যাঁ, তাহলে আমি সহজ করে বলবো, যদি সহজ করে একদম জিস্ট উত্তরটা হবে কি,
উদ্দীপকের আইনাল মিয়ার মাধ্যমে অতিথি স্মৃতি গল্পের প্রাণীর প্রতি নিষ্ঠুরতার দিকটি ফুটে উঠেছে। প্রাণীর প্রতি কি? নিষ্ঠুরতা, নির্মমতা। হয়ে গেল, তুমি এটা লিখবে, পেয়ে যাবে এই অংশের জন্য। এটার অনুধাবন কি হবে বলো তো? এটার অনুধাবন কি হবে? অনুধাবন কি হবে? কে বলবে এটা? ওপেন ফর অল। অ্যাকচুয়ালি এই সলিউশন গুলো আমাদের এই খ এবং গ এর ক্ষেত্রেই বেশি দক্ষতাটা আমি যাচাই করব বা চেষ্টা করবো বুঝার আর কি। অনুধাবনটা কে বলবে? অনুধাবন কোত্থেকে লিখতে হয়, কিভাবে লিখতে হয়? স্যার অনুধাবন গল্প থেকে, অনুধাবন বই থেকে লিখতে হবে। তো কিভাবে লিখবা, বইয়ের কি গল্প। লিখবা? স্যার অতিথি স্মৃতি গল্পে লেখক যে কুকুর অতিথিকে নিয়ে এসে চাকরদের খেতে দিতে বলেছিল, কিন্তু তারা সেটাতে বিরক্ত বোধ করছিল। এতে এবং উদ্দীপকের প্রকাশ। আচ্ছা হয়েছে। আচ্ছা সহজ জিনিসগুলো তো আমি বুঝি না যে তোমরা যদি এখনো মানে অস্বস্তি বোধ করো উত্তর বলতে। আমি জানি লিখলে লিখতে পারবা, তোমরা অনেক পৃষ্ঠা লিখে ফেলে দিতে পারবা, কিন্তু এই যে ঝটপট একটা সিদ্ধান্ত নিয়ে কিছু বলতে পারা, আমার বিশ্বাস তোমরা এখানে যদি 5 শব্দ বলো, তোমরা পরীক্ষার খাতায় 500 শব্দ লিখতে পারবা, সেই যোগ্যতা তোমাদের আছে। কিন্তু আমাদের বলতে পারার যোগ্যতাটাও অর্জন করতে হবে। কেমন? তাহলে আমাদের এই যে এখানে আমরা যে আন্ডারলাইন করেছি, বলবো? দাঁড়াও আমি একটু বুঝি। হ্যাঁ বলো 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 আলম বলো। অতিথি স্মৃতি গল্পে লেখকের মানে অতিথি স্মৃতি গল্পে লেখক পশু পাখির প্রতি মানে মমতার দিকটি মানে লেখকের মধ্যে পশু পাখির প্রতি তারপরে কিন্তু সেখানকার বাগানের মালিনীর মধ্যে কুকুরটির প্রতি নিষ্ঠুরতার দিকটি ফুটে উঠছে। আচ্ছা, আমরা যদি একটু এনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করি যে আমরা যখনই অনুধাবনে ঢুকবো, তখন বইয়ের কিছু আবহ আমরা ধরে নিলাম। কেমন করে নিলাম? যে আমরা এরকম চলে যাবো আবার যে দেওঘরে লেখকের সাথে একটি অবুঝ প্রাণীর সখ্যতা গড়ে উঠেছিল, এবং সে তাকে যখন বাড়িতে আনলো, তখন বাড়ির যে চাকর বাকর ছিল তারা এটিতে নাখোশ হয়েছিল। নাখোশটা হয়েছিল কারণ হচ্ছে কি? নাখোশ হওয়ার মূল কারণে হচ্ছে যে অতিথি তাদের বেঁচে যাওয়া খাবারে ভাগ বসাতে এসেছিল বলে তাকে তারা শত্রু জ্ঞান করেছিল। এর ফলে যখন লেখক থাকতো না, তখন লেখকের অগোচরে তারা কুকুরটিকে মারত এবং তাড়িয়ে দিত। হ্যাঁ, এই বিষয়টাই তো আসলে মূলত ফুটে উঠেছে। সহজ কথা। এখন তুমি প্রয়োগ কি হবে বলো? প্রয়োগ কি হবে? উদ্দীপক থেকে প্রয়োগ কি হবে? হ্যাঁ, উদ্দীপক থেকে বলো। স্যার আমি বলি। হ্যাঁ বলো। স্যার উদ্দীপকেও একইভাবে আইনাল মিয়া, উদ্দীপকে একইভাবে কাজের লোক আইনাল মিয়া সাকিবের বাড়িতে আনা অবলা কুকুরছানাকে বোঝা মনে করে সে তাকে খেতে দিতে চাইছিল না, এবং তাকে মারধর করে তাড়িয়ে দিতেও চাইছিল, এমনকি দূরে কোথাও ফেলে আসতে চাইছিল। এই উদ্দীপকে এই অংশগুলো বই মানে হচ্ছে কাজের লোকের নিষ্ঠুরতার সাথে সাদৃশ্য। ভেরি গুড, তো মূল কথাটা বলেছই। এখন লিখে বললে হয়তো আরো নিয়ে নিয়ে বলবো। আমি একটু তোমাদের নাদিফের সাথে আমি একটু যোগ করতে চাই যে আমরা অনুরূপভাবে, আমরা যেহেতু বইয়ের কথা বললাম, অনুরূপভাবে আমরা লক্ষ্য করি উদ্দীপকেও তেমনটি নিষ্ঠুরতার একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাই। যে সাকিব একটি নর্দমায় পড়ে থাকা কুকুরছানাকে বাড়িতে আনলে সবচাইতে বেশি নাখোশ হয় কাজের লোক আইনাল মিয়া। সে তাকে যত্ন নিত না, তাকে পয় পরিষ্কার করতে বিরক্ত বোধ করত, এমনকি তার মনে মনে সে কি করত যে এটাকে বাড়ি থেকে বিদেয় করা বা দূরে ফেলে আসার তার মনের একটা কি বলে যে দুরভিসন্ধি কাজ করত। এবং আমরা লক্ষ্য করি যে উদ্দীপকের মধ্যে এই আইনাল মিয়ার আচরণের মধ্যে
একটা নিষ্ঠুরতা এবং মানবতার প্রাণীর প্রতি তার যে একটি কি বলবো যে অমানবিক আচরণ তাই ফুটে উঠেছে। দিয়ে তুমি করবা কি, এই যে আমরা শেষের দিকে বললাম, প্রথমে জ্ঞানে কি বলেছিলাম, প্রথমে কিন্তু আমরা জ্ঞানে বলেছিলাম যে উদ্দীপকের আইনাল মিয়ার মাধ্যমে অতিথি স্মৃতি গল্পে কোন দিকটা ফুটে উঠেছিল, আমরা বলেছি নিষ্ঠুরতা, নির্মমতা। তুমি শেষের দিকে এসে কি করবা, এই যে প্রয়োগে আইনাল মিয়া সম্পর্কে যে বললা যে এরকম করছে, সে ওরকম করছে, তাকে যত্ন আত্তি করছে না, তাকে খেতে দিচ্ছে না, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার বিরক্ত লাগতেছে, এমনকি তাকে বাড়ি ছাড়া করা বা বাড়ি থেকে দূরে ফেলে আসার একটা মনে মনে সে প্ল্যান আছে। এবং তার মাঝে সাকিবের মাঝে যে পশু প্রেম আছে, তার মাঝে ন্যূনতম আমরা লক্ষ্য করি না, বরঞ্চ উল্টা লক্ষ্য করি কি, এই প্রাণীটির প্রতি তার নির্মমতা ও নিষ্ঠুরতা। তাহলে কি হলো, তোমার ওই জ্ঞানের সাথে এখানে একটা কি, একটা কনক্লুশন হয়ে গেল। তাহলে জ্ঞান তুমি নিষ্ঠুরতা নির্মমতার জন্য 1 পাবা, অনুধাবন তুমি বইয়ের কথা যেটা বললা, লেখকের কথাগুলো 2 আর 1 পাবা, আর এখানের জন্য তুমি আর 1 পাবা। আমার কথাটা কি তোমরা ক্লিয়ার বুঝেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই যে আমরা 3 পর্যন্ত গেলাম, আচ্ছা আমরা একটু প্রশ্ন নিব তোমাদের কাছ থেকে, আমরা 4-এ যাই, একটু 4-এ যাই, অর্থাৎ ঘয়ে যাই। আমরা ঘয়ে বলছে, দেখো কেউ যদি 3 বা গ ভালোভাবে পারে, ঘটা খুব বেশি কি বলে যে তাকে বেগ পেতে হয় না লিখতে। গয়ের যদি সে মোটামুটি পারে, ঘও পারবে বলে আমার বিশ্বাস। ঘয়ে কি লেখা আছে, একজন পড়ো। উদ্দীপকের সাকিব যেন অতিথি স্মৃতি গল্পের লেখকের অনুভূতির ধারক, মন্তব্যটি বিশ্লেষণ করা। এটার জ্ঞান কি হবে, মন্তব্য, এটার জ্ঞান কি হবে? উদ্দীপকের স্যার মানবিক, স্যার স্যার মানবতা প্রাণীর প্রতি মমতা ধারণ দিয়ে, মানে স্যার মানবতার দিক থেকে উদ্দীপকের সাকিব যেন অতিথি স্মৃতি গল্পের লেখকের অনুভূতির ধারক, মন্তব্যটি দাও। গুড, ভেরি গুড, এইটা হচ্ছে জ্ঞান। অনুধাবন কি হবে, অনুধাবনে এই যে সাকিব যেমন অতিথির স্মৃতি গল্পের লেখকের অনুভূতির ধারক, তাহলে এই যে অনুভূতির ধারক, সেটা তোমার গল্পের আলোকে লেখকের অনুভূতিটা তুমি আগে তুলে ধরবা। অনুধাবন, লেখকের অনুভূতি কি ছিল, প্রাণীর প্রতি ভালোবাসা, তার ভালোবাসার নমুনাগুলো দেখাবা। সে এই করেছিল, সে ওই করেছিল, হাড্ডি দিয়েছিল, খেতে বলেছিল, কি রে কেমন লাগছে, রান্নাটা কেমন হয়েছে, ভালো লেগেছে তো, লেজ নাড়িয়ে ইঙ্গিত দিচ্ছে, অনুভূতিগুলো। এবং শেষ দিকে অনুভূতি কি, সে যখন বাড়ি যায় তখন তার একটা কষ্ট কাজ করেছিল, হ্যাঁ, এবং সে ভেবেছিল যে বাড়ি গিয়ে সবাই হয়তো কিছু না কিছু পেলো, কিন্তু কুকুরটা কিছু পেলো না রেল স্টেশনে, এবং বাড়িতে গিয়ে দেখবে কি প্রধান ফটক তার জন্য বন্ধ। এই যে একটা প্রাণীর জন্য তার একটা কষ্ট কাজ করেছিল, এই অনুভূতিটা তুমি বইয়ের থেকে দিয়ে দিলা, এটা দিস ইজ অনুধাবন। এখন তুমি প্রয়োগ দিবা, প্রয়োগটা কিভাবে দিবা, এখন প্রয়োগ এখানে দেখাও। এখন প্রয়োগ দেখাতে গেলে এই যে আন্ডারলাইন করা জিনিসগুলোর মধ্যে এগুলো খুব একটা আসবে না, তখন তোমাকে ওই যে ওর অ্যাক্টিভিটিস গুলো, হ্যাঁ, এখানে তুমি দেখবা যে তারা খেলতে লেগে কুকুর ছানা পেলো এবং তার জন্য মায়া হলো, তাকে তুললো, এমনকি সে কি করলো, তাকে পরিষ্কার করলো, পরিষ্কার করার সঙ্গে কি করলো, পরম স্নেহে তাকে একটা শুকনো কাপড় দিয়ে জড়িয়ে বাড়ি নিয়ে আসলো, এবং কি করলো, তাদের বাড়ির লোকজনকে দেখভাল করার জন্য বলে দিল। শুধু তাই নয়, সে এত বড় হয়ে গেছে যে এখন পর্যন্ত সে কি বিশ্ববিদ্যালয় স্কুলে পড়ে, এবং সে কি করে, প্রাণীর প্রতি ভালোবাসা থেকেই সে কুকুরটাকে কি মনে করে, এখন তাদের পরিবারের একজন সদস্য মনে করে। তো এটাই তো অনুভূতি। তাহলে এই অনুভূতি ওই অনুভূতি সমান, অতএব আমরা এখন উচ্চতর লাগবো। পরিশেষে বলা যায় যে আমরা এটা বদ্ধভাবে, মানে স্পষ্টভাবে বা দ্ব্যর্থহীন ভাবে বা নির্দ্বিধায় বলতে পারি যে, কি বলতে পারি, যে উদ্দীপকের সাকিব যেন অতিথি স্মৃতির গল্পের এই এই দিক থেকে একে অপরের অনুভূতির ধারক বাহক। হয়ে গেল উত্তর। হ্যাঁ, তুমি এই 3-4 পেয়ে যাবে এখানে। আমি এই যে এতক্ষণ ধরে যে কথাটা বললাম, এত আমরা এই যে কি বলে যে, আমার বিশ্বাস যে এইভাবে চুলচেরা বিশ্লেষণ করে একটা উদ্দীপককে তোমরা হয়তো এতটা চিন্তা করে পরীক্ষায় লেখো না, কিন্তু এভাবেই আসলে কি লেখা উচিত। এবার বলো যে এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনাটা করলাম, তোমাদের কারোর কোনো প্রশ্ন আছে কিনা, কোনো জানার বা কোনো কৌতূহল আছে কিনা যে আমাকে জিজ্ঞেস করতে চাও?
স্যার আমার জিজ্ঞাসা করা হচ্ছে যে স্যার আমরা যখন প্রথমে মেইন জ্ঞানের লাইনটাতে লিখছি যে ঘ নম্বরে উদ্দীপকের সাকিব যেন এই দিক থেকে অতিথি স্মৃতি গল্পের লেখকের অনুভূতি ধারক মন্তব্যটি যথার্থ। এইভাবে কি লাস্টের লাইনে গিয়ে লিখতে হবে, না শুধু লাস্টে গিয়ে লিখবো উদ্দীপকের সাকিব যেন এই দিক থেকে গল্পের লেখকের অনুভূতির ধারক? হ্যাঁ হ্যাঁ, ইয়েস, শুধু অনুমতির ধারক, যথার্থ দরকার নেই তোমার আর। ওকে স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে কি? স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার ঘ নাম্বার লাস্ট প্যারা মানে উচ্চতর দক্ষতাটা আমরা আসলে কি ফুটিয়ে তুলতে চাচ্ছি, মানে ওই আসলে প্যারাটাতে আমরা কি লিখতে চাই? উচ্চতর বলতে তো বোঝানো হয় যে এখানে আমরা আমাদের সৃজনশীল যে স্ট্রাকচার, এখানে বেসিক্যালি হচ্ছে ক না খ অংশ অর্থাৎ অনুধাবন অংশ এবং প্রয়োগ অংশের একটা সমন্বয় করে একটা ফলাফলে পৌঁছা, একটা সিদ্ধান্তে পৌঁছা। ঠিক আছে? ওকে স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার এই সিদ্ধান্তটা আমরা কত লাইনের মধ্যে লিখতে পারবো? আসলে এটা লাইন নাই, এটা তুমি লিখলা 3-4 লাইন, 5-7টা সেন্টেন্স বা 3টা সেন্টেন্স লিখে দিলা। অ্যাকচুয়ালি আমরা যেভাবে চাই সেভাবে তো আমাদের সময় থাকে না, বুঝছো? আমরা যেভাবে আসলে চাই সৃজনশীল, তো অ্যাকচুয়ালি আমাদের অনেক বাচ্চাদেরই সেভাবে হয় না। শুধু এই যে উদ্দীপক গদ ভাতা এই থেকে ঘুরিয়ে ফিরিয়ে অনেক বাচ্চারা আছে উদ্দীপক হুবহু তুলে দেয়। কিন্তু সৃজনশীল মানে কি? সৃজনশীল মানে হচ্ছে একটা আবহ, একটা ক্লু, একটা হিন্টস কে ব্যবহার করে তুমি তোমার সৃজনশীলতাটা, তুমি তোমার সৃষ্টিশীলতাটা ফুটিয়ে তুলবা, এটাই তো সৃজনশীল। কিন্তু অনেক বাচ্চাকে দেখেছি যে একেবারে প্রশ্নের নিজস্ব কোনো নাই, প্রশ্ন থেকে হুবহু দিয়ে দেয়, এটি অনুচিত। কেমন? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমরা একটু সেকেন্ড স্লাইডে যাই, দেখি। এখানে একটি উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এইটা কেউ একজন পড়ো। রাফি, রাফি তুমি জোরে জোরে পড়ো তো উদ্দীপকটা, ঝটপট। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে শারমিন আলম সর্বত্র মেধার স্বাক্ষর রেখেছেন। বাবা মা চেয়েছিলেন মেয়ে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হোক, কিন্তু লেখাপড়া শেষ করে শারমিন গ্রামের সাধারণ নারীদের নিয়ে ব্যতিক্রমী এক কাজ শুরু করলেন। কিছু আহ, কিছু নতুন কাপড় আর পুরনো শাড়ি কাপড় দিয়ে কেবল সুই আর সুতার কারুকাজে সৃষ্টি করলেন এক অপূর্ব শিল্প সম্ভার। এই শিল্পই এখন শারমিনের ধ্যান জ্ঞান। আজ তার অধীনে প্রায় 200 নারী কাজ করছেন। দেশে বিদেশে সমানভাবে কদর তার তৈরি এই শিল্পের। তিনি বলেন, সূচের প্রতীক করে আমার বাংলা মায়ের সুখ দুঃখ লুকিয়ে আছে। আচ্ছা, এই যে তুমি পড়লা রাফি, তোমার কাছে পড়ে কি মনে হলো? এটা কোন গল্পের হতে পারে? কে বলতে পারবে এটি কোন গল্পের উদ্দীপক? স্যার আমাদের লোকশিল্প। স্যার আমার মনে হয় আমাদের লোকশিল্প। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, আমাদের লোকশিল্প। আমরা এবার একটু উদ্দীপকটাকে একটু দেখি। দেখো, আমরা যদি এরকম দেখি, এখানে খেয়াল করো, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এগুলোর সাথে কিন্তু আমার গল্পের কোনো সম্পর্ক নাই। শারমিন তো একটা ইমাজিন ক্যারেক্টার। বাবা মা চেয়েছিল উচ্চ পদস্থ কর্মকর্তা হোক, এটাও আমার গল্পের সাথে ন্যূনতম লিঙ্ক নাই। হ্যাঁ, এরপরে শারমিনের যে একটা ব্যতিক্রমী উদ্যোগ, এই জায়গাটা থেকে একটা আমার কি আছে, গল্পের সাথে হালকা লিঙ্ক আছে। ব্যতিক্রমী উদ্যোগটা কি, ব্যতিক্রমী কাজটা কি, সেটাই হচ্ছে আমার গল্পের একটা হিংস আছে এখানে। তারপরে যে নতুন কাপড় পুরনো কাপড় মিলিয়ে সুই সুতার কারুকাজ, এটা নকশি কাঁথা বা অন্য কিছুর সাথে মিল থাকতে পারে, পুতুলের সাথে মিল থাকতে পারে, যেহেতু কাপড় নকশি কাঁথা, তবে এইটার সাথে একটা মিল কাজ আছে। হ্যাঁ, তারপরে এই যে শিল্পী মন, এই যে আমাদের আছে না যে নকশি কাঁথা সেলাই করতে হলে শিল্পী মন থাকা প্রয়োজন, এই বিষয়গুলো, তার ধ্যান জ্ঞান। হ্যাঁ, এবং তার অধীনে শত শত নারী কাজ করছে, এই পর্যন্ত হচ্ছে কি আমার এই গল্পে। এবং শেষে বলা আছে কি, একটা নকশি কাঁথার মধ্যে অনেক কি আছে, একটা নকশি কাঁথার মধ্যে অনেক সুখ দুঃখ লুকিয়ে আছে, এরকম একটা কথা আছে না? আছে না? জি স্যার। হ্যাঁ, তাহলে এই দেখো, এই জিনিসটা
তাহলে আমার মোটামুটি আমরা চলে গেছি যে আমাদের কাছাকাছি আমরা পৌঁছে গেছি যে হ্যাঁ এইটা হচ্ছে আমাদের লোকশিল্প থেকে। তাহলে এই তুমি যখন একটা উদ্দীপকের উত্তর লেখা স্টার্ট করবা তখনই তুমি প্রশ্নে তোমার উচিত হবে কি আগে উদ্দীপকটাকে তুমি একটু ভালো করে এই 30 সেকেন্ডে বিশ্লেষণ করে নাও, যেটা আমার কোন দিক থেকে, কোন ধাঁচ থেকে, কোন দৃষ্টিকোণ থেকে, কোন আইকন থেকে আমি কেন বলবো এটা সঠিক উদ্দীপক। তাহলে অবশ্যই একটা উদ্দীপকে যদি যেই গল্পের উদ্দীপক গল্প বা কবিতার উদ্দীপক তৈরি করা হয়েছে কোন দিক থেকে যদি ন্যূনতম লিঙ্ক না থাকে তাহলে আমরা বলবো এই উদ্দীপকটি কি ভুল। এখন এই যে আমরা কিছু কিছু লিঙ্ক পাচ্ছি, এই যে লাল কালি দিয়ে আন্ডারলাইন করে এই লিঙ্ক গুলো অবশ্যই আমরা পাচ্ছি মানে এটি সঠিক উদ্দীপক। এখন আমরা উদ্দীপকের আলোকে আমাদের কি করতে হবে, আমাদের এই প্রশ্ন দেখতে হবে, দেখি কি প্রশ্ন আছে এখানে। মোগল বাদশাদের বিলাসের বস্তুটির নাম কি? মসলিন কাপড়। ঢাকাই মসলিন। ঢাকাই মসলিন, ভেরি গুড। তাহলে লিখতে হবে মোগল বাদশাদের বিলাসের বস্তু ছিল কি? ঢাকাই মসলিন। ঢাকাই মসলিন। ওকে, খ কি হবে? লোকশিল্পের কথা স্মরণ করে আমরা গর্ববোধ করি কেন? জ্ঞান কি হবে? জ্ঞান, একজন জ্ঞান বলো। স্যার এর ইতিহাস অনেক ঐতিহ্যপূর্ণ, আমাদের অংশ। ভেরি গুড। লোকশিল্প বাঙালি জাতির ঐতিহ্যের একটি অংশ বলে আমরা এটাকে গর্ববোধ করি। এরপরে আমরা যদি এরকম অনুধাবন বলতে চাই তাহলে বলবো যে আমাদের বাংলা ও বাঙালির কিছু ঐতিহ্য আছে যেগুলো বাংলা বা বাঙালিদের গৌরবের বিষয়, সে তার মধ্যে অন্যতম এইটা আমাদের কিছু সংস্কৃত, কিছু আমাদের কুটির শিল্প, লোকশিল্প আমরা ইঙ্গিত করে বলবো। তাই আমরা বলবো যে লোকশিল্প কথা স্মরণ করে আমরা গর্ববোধ করি। কেমন আমরা এখানে ভিতরে হালকা করে ঢুকাই দিতে পারে একটি জাতির কি বলে যে পরিচিতি নির্ভর করে তার কতগুলো সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টি কালচারের উপরে। আমাদের লোকশিল্প আমাদের ঐতিহ্য বহন করে, সুতরাং এটা নিয়ে আমরা গর্ববোধ করি। আচ্ছা, আমরা এই পর্যন্ত আমাদের এখানে থাকবে। আমাদের আরো হচ্ছে কিছু স্ট্রিম আছে। আমরা হয়তো আগামী রবিবারের দিন তোমাদের আরেকটা এই 10টার সময় বা 9:30 করতে পারি, 10টাতে থাকবে মনে হয়। আগামী আমি কি বলে যে গ্রুপে পোস্ট দিয়ে দিব। আমরা এখান থেকে এইভাবে ধারাবাহিকভাবে চলবে। আমরা কিছু এমসিকিউ প্রশ্ন নিব, অর্থাৎ একটা প্রশ্ন যদি আমাদের 3-4টা এপিসোড লাগেও, তাহলে অর্থাৎ আমরা তোমাদের আত্মবিশ্বাসটা ডেভেলপ করতে চাই আর কি। হ্যাঁ, তো যাই হোক, আমরা আজকে এই পর্যন্তই। আমাদের আর 1.5 মিনিট সময় আছে, এর মধ্যেই আমরা শেষ করব। তোমাদের যদি প্রশ্ন থাকে ঝটপট বলো। স্যার আমাদের কি স্যার মডেল টেস্টের কি কোনো সময় পিছাবেন? আচ্ছা, এইটা এখানে আমরা বলতে চাচ্ছি না। হ্যাঁ, আমরা এটা গ্রুপে বলে দিব। তো যাই হোক, আমাদের এই যে আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়লাম, কারো কোনো প্রশ্ন আছে কিনা? নো স্যার। স্যার এটা আবার কবে পড়াবেন স্যার? এই ধারাবাহিকভাবে চলবে। আমি গ্রুপে যখনই যা করব আমি গ্রুপে পোস্ট করে দেব, ছোট ছোট করে ফেস্টুন বা পোস্টার বানিয়ে আমি গ্রুপে পোস্ট করে দিব এবং সে অনুযায়ী তোমরা যুক্ত হবে। আমার মনে হয় যে তোমাদের আজকের ক্লাসটাতে অনেক উপকার হয়েছে এবং এইগুলো হচ্ছে আত্মবিশ্বাসী যারা তারা। তবে আমি একটা বিষয় যে এখানে এতজন বাচ্চা 28-29 জন শেষ পর্যন্ত ছিল, এখন 27 জন দেখছি। সবাই হচ্ছে সবারই আমি ইন্টারাকশনটা চাই আর কি। হ্যাঁ, যাই হোক, আগামী ক্লাসে তোমরা অ্যাক্টিভ থাকবা, সবাই সক্রিয় থাকবা, প্রশ্ন করবা, কি বলে যে নিজের দুর্বলতাগুলো আছে সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করবা। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।